সাকিবের ছাড়া টিম হচ্ছে না, কেন হচ্ছে? ওর চোখের সমস্যা, বাট চোখ যদি সমস্যা হয় তাহলে ওই খেলবে কেন? আমি যদি পারফর্ম না করে আমি মনে করি যে ওই প্লেয়ারের বাংলাদেশ টিমের দরকার নেই। সাকিব সমস্যাটা তো চোখের, এটা মানে খেলাটাই তো চোখের খেলা। এখন বিসিবি কেমন কিভাবে বা ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করে যে সাকিবরে নিচ্ছে বা সাকিবের ক্রিকেটারকে তিনি দলে চান না। এখন প্রশ্ন হচ্ছে তামিম আনফিট, এই কথাটা সাকিব কিভাবে? ম্যাচের আগে ঘুরে ফিরে ব্যাটারদের পারফরম্যান্স নিয়েই দুশ্চিন্তায় আছে বাংলাদেশ দল। আর একদিন বাদে মিশন শুরু, এখনো নেটে ব্যাটারদের ব্যাটে উঠছে না ঝড়। তবে শরীফুলের ইনজুরিতে বোলিং নিয়ে আত্মবিশ্বাসটা বেশি কাজ করছে টিম ম্যানেজমেন্টে। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, এবারের টি-20 বিশ্বকাপে সাকিব আল হাসান যাওয়ার পর থেকে সাকিব আল হাসানের ফিটনেস এবং সেই সাথে চোখের সমস্যাকে কেন্দ্র করে জেগেছে নানা প্রশ্ন, এবং সেই সাথে সাকিব আল হাসানকে নিয়ে এবার জেগেছে নানা আলোচনা এবং সমালোচনা। কারণ সাকিব আল হাসান এই ফিটনেস এবং সেই সাথে চোখের এই সমস্যা নিয়ে কেন টি-20 বিশ্বকাপ খেলতে গিয়েছেন, দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বাংলাদেশের সাবেক ক্রিকেটার রকিবুল ইসলাম বেশ কিছু প্রশ্ন করেছেন। অন্যদিকে এবার সাকিব আল হাসান সাংবাদিকদের সামনে এসে মায়ের দোয়া ক্রিকেট টিম বলে আখ্যা করেছেন। তাহলে কি বাংলাদেশ ক্রিকেট টিম এবার মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গিয়েছে? দর্শক বন্ধুরা এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি, এবং সেই সাথে রকিবুল ইসলামের সেই সকল কথাগুলো শুনে নেই। আসলে সাকিব আল হাসান তবে কি সত্যি তার ফিটনেসবিহীন এবং সেই সাথে তার চোখের সমস্যা নিয়ে এবারে টি-20 বিশ্বকাপ খেলতে যাচ্ছেন, যেখানে গত বিশ্বকাপে তামিমকে নেওয়া হয়নি কারণ ফিটনেস না থাকার কারণে? তো দর্শক বন্ধুরা চলুন আমরা পুরো সাকিব আল হাসানের চোখের সমস্যাটা গত বিশ্বকাপে ছিল, এবারও দেখা যাচ্ছে যে আসলে তার ব্যাটিংটা ঠিকঠাকভাবে হচ্ছে না। আসলে এইটাকে আপনি আসলে কিভাবে মনে না দেখেন, ওই সমস্যাটা তো চোখের, এটা মানে খেলাটাই তো চোখের খেলা। এখন বিসিবি কেমন কিভাবে বা ম্যানেজমেন্ট কি চিন্তা ভাবনা করে যে সাকিবরে নিচ্ছে বা সাকিবরে ছাড়া টিম হচ্ছে না, বাট এটা জানে যে মানুষের ওর চোখের সমস্যা, বাট চোখ যদি সমস্যা হয় তাহলে ওই খেলবে কেন? তো নিশ্চয়ই তো ডাক্তার ওদের বলছে যে হ্যাঁ চোখে মোটামুটি ভালো আছে, ওই কারণেই খেলতেছে। আমরা দেখেছি যে সাকিব ব্যাট হাতে যেমন করুক বল হাতে কিন্তু বরাবরই সেরা, কিন্তু এবার কিন্তু যুক্তরাষ্ট্র সিরিজে আমরা দেখেছি যে বল হাতে খুব একটা ভালো করতে পারেন, এবং লাস্ট যে প্রস্তুতি ম্যাচ ভারতের বিপক্ষে সেটাও আসলে ভালো করতে পারেন। আসলে তাকে আপনার কোনো পরামর্শ দেওয়া আছে কিনা? দেখেন এখানে পরামর্শ কিছু না, এখানে আমি বলবো একটা বলবো কি যে এখানে অল প্রফেশনাল, এখানে কোনো স্কুল চলবে না, এখানে কোনো স্কুল চলবে না, কারণ এখানে স্কুলের জায়গা না, আর এখানে আবেগের জায়গা না। এখানে তোমাকে দেশ পাঠিয়েছে পারফর্ম করার জন্য, এখন সাকিব হোক বা যেই হোক, বাট আমি যদি পারফর্ম না করে আমি মনে করি যে ওই প্লেয়ারের বাংলাদেশ টিমের দরকার নেই। মাহমুদুল্লাহ রিয়াদ 2023 সালে একটা টি-20 ম্যাচও খেলেননি, 2024 সালে বিপিএলে ভালো করে কামব্যাক করেছে এবং নিয়মিত রানও করছেন। আসলে এই যে এই বিষয়টাকে কীভাবে মূল্যায়ন করেন? দেখেন মূল্যায়ন না, ওইটা আমি বলবো যে ওই যখন বাংলাদেশ টিমে প্রথম আসে বা আমার আন্ডারে যখন কাজ করে, ওই ওদের একটাই বলতাম যে দেখো এটা এরকম একটা জায়গা, এখানে তুমি যত পারফর্ম করো তত তুমি এখানে জায়গা করতে পারবা। এখানে কিন্তু তোমার আবেগের জায়গা না, এখানে হলো তোমার পারফর্মের জায়গা, এখানে প্রফেশনাল খেলা হয়, এখানে কিন্তু কেউ ছাড় দিবে না। বাট যত কম্পিটিশন থাকবে তত ভালো, যত মেন্টালি স্ট্রং থাকবে তত ভালো। বাট দেখেন ওই কিন্তু অনেক টিমে বাদ পড়েছে, অনেকজন অনেকে আলোচনা করে, আজকে দেখেন টিমের কিন্তু মেন পারফর্মারে কিন্তু আছে। তো সুতরাং এইরকম করে আপনার প্লেয়ারগুনারে আপনার জানতে হবে প্লেয়ার ভিতরে কী চায়, প্লেয়ার কী চাচ্ছে আমার কাছে, বাট আমি কোচ হিসাবে প্লেয়ার কাছে কী চাচ্ছি, বাট এখানে আমি মনে করি একটু ল্যাকিং আছে। অনেকেই যখন বিশ্বকাপ দলটা ঘোষণা করা হলো, সাইফুদ্দিন মিরাজ বাদ পড়লো, মিরাজ আলোচনা ছিল না, সাইফুদ্দিন আলোচনা থেকেও বাদ পড়েছে, তখন আসলে এমন কিছু কথাও শোনা গেছে যে তামিম ইকবালের সাথে সম্পর্ক ভালো থাকার কারণে কিছু ক্রিকেটার বাদ পড়েছে। আসলে বিষয়গুলোকে যখন বাইরে এগুলো নিয়ে আলোচনা হয়, যেহেতু আপনারা সাবেক ক্রিকেটার, আপনারা দলের সম্পর্কে সব কিছু জানেন, এই বিষয়গুলো আসলে কতটা যৌক্তিক? অ্যাকচুয়ালি কি এটি আমি কোনো মাথা মারি না। মেন জিনিসটা আমি আগেই বললাম, এখানে প্রফেশনাল খেলা, এখানে তুমি পারফর্ম না করলে কিন্তু আমার যতই ক্লোজ ফ্রেন্ড থাক বা আমার ক্যাপ্টেন থাক, ওর মতো ক্ষমতা নেই যে না আমার খেলা, ওই ইচ্ছা করলে খেলে দেবে একটা দুইটা ম্যাচ, আপনি কিন্তু লং সময় খেলাতে পারবে না এখানে পারফর্ম। বাট এটা মানুষও বলতে পারে, বলা তো শেষ নাই, বাট মানুষ বলবেই। বাট এখানে জিনিসটা হলো যে পারফর্মেন্স দরকার, যে এখানে যে ভালো খেলবে তাকে নেওয়া উচিত এবং তাকে চয়েস করা উচিত। আমি মনে করি যে কে আছে না আছে, এই সাকিব দেখা হতে পারে যে ওয়ার্ল্ড কাপ খেলে রিটায়ার করে, তো আপনি সাকিবের জায়গায় একটা প্লেয়ার তৈরি করেছেন। এখন সাকিব তো আমার সাথে অনেক বছর খেলেছে, তাই ওই কি এখন আমাকে খেলাবে? তো এটা কিছু জিনিস আছে, একটা চিন্তা করতে হবে। দেন এখানে ওই ক্যাপ্টেন বা প্লেয়ার, সিনিয়র প্লেয়ার যে খেলাবে বা সিনিয়র প্লেয়ার সাথে আমার সাথে একটা ভালো আন্ডারস্ট্যান্ডিং আছে বা এর কারণে আমাকে বাদ দিচ্ছে বা নিচ্ছে না বা নিবে, এইটা আমি মনে করি যে এই গ্যাপটা এখানে নাই।
বাংলাদেশ দলের ব্যাটিংয়ের কথা বলা যায় যে খুবই দুরবস্থা। দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে, বন্ধ করে দিচ্ছে। হাসির ছলে মনের অবস্থাটা জানিয়ে দিলেন সাকিব। এখন তো বলতে পারতেছি না যে দোয়া করেন, কারণ মায়ের দোয়া টিম হয়ে গেছে। খারাপ খেলায় দলের ভেতরে বইছে এক ধরনের চাপা কষ্ট। নিজেদেরকে একপক্ষ ভেবে সমর্থক থেকে শুরু করে সবাইকে মনে করছেন প্রতিপক্ষ, কিন্তু এতেও দোষের কিছু নেই যদি মাঠে তাদের কাজটা করতে পারেন। কে কেমন খেলছে তার থেকে আমাদের নিজেদের পারফরমেন্সটা আমরা কিভাবে আকাঙ্ক্ষিত পর্যায়ে নিতে পারি, আমাদের যে অ্যাবিলিটি আছে সেই অ্যাবিলিটির কাছাকাছি যে আমরা খেলতে পারছি না, সেই জায়গায় কিভাবে আমাদের উন্নয়ন ঘটাতে পারি, আমার মনে হয় যে দলকে সেই দিকটাতে নজর বেশি দিতে হবে। লিটন, শান্ত, সৌম্য দলের টপ ব্যাটিং অর্ডার, যারা ম্যাচে ব্যাট হাতে রানের গতিতে হাওয়া লাগাবেন, কিন্তু তাদেরই নেটে ব্যাটিং অনুশীলন কেমন দেখে শুনে খেলার কৌশল রপ্ত করার চেষ্টা, যা টি-20তে একেবারেই মানায় না। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। লিটন কুমার দাস এখনও তার যে স্বাভাবিক ছন্দ, যে খেলাটি তাকে লিটন কুমার দাস হিসাবে ওয়ার্ল্ড ক্রিকেটে পরিচিত করেছে, ঠিক সেই নামের সঙ্গে এখনও সে পর্যায়ে আসতে পারেনি, যেটা আমরা বলি যে একটা ইনিংস দরকার তাকে ব্যাক ইনটু ফর্ম। তো সেই জায়গাতে আমি মনে করি এখনও আসতে পারেনি। কোনো না কোনো ম্যাচে ডেফিনেটলি সেটা খেলার মাধ্যমেই তিনি হয়তো ফেরত আসবেন। তবে বোলিংয়ের দুর্বলতা অনেকটা কেটে যাবে প্রথম ম্যাচেই পেসার তাসকিনকে পেলে। সেই সম্ভাবনাও দেখা গেল তাসকিনের বোলিং দেখেই। আর বাংলার স্পিন অ্যাটাক সে তো টি-20 ম্যাচে সাকিবের নেতৃত্বে তরুণ লেগ স্পিনার রিশাদকে নিয়ে দারুণ। তবে প্রধান নির্বাচককে ভাবাচ্ছে আরও কিছু। আমাদের দেশের আপামর জনতা যারা আছেন সবাই ক্রিকেট ভালোবাসেন, ক্রিকেট প্রেমী দর্শক, সবার জন্য, দেশের জন্য আই থিঙ্ক তারা তাদের সেরাটা দিয়ে বিশ্বকাপটা। সেই সাথে সাকিব আরও একটা কথা বলেন, আনফিট ক্রিকেটারকে তিনি দলে চান না। এখন প্রশ্ন হচ্ছে, তামিম আনফিট এই কথাটা সাকিব কিভাবে বুঝলেন? মেডিকেল রিপোর্টে উল্লেখ ছিল তামিম ফিট। কেউ যদি তাকে বলে তামিম ফিট নয়, তাহলে দলের অধিনায়ক হিসেবে তা যাচাই করার কি প্রয়োজন ছিল না সাকিবের? কিন্তু সাকিব অন্যজনের কথার ভিত্তিতে তামিমকে আনফিট বলে দিলেন, এটা আগে আসলেই যৌক্তিক ছিল? এই তো ছিল সাকিব প্রসঙ্গ। তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি দেখে এবং এই সকল আলোচনাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন, অবশেষে সাকিব আল হাসানকে নিয়ে এবার জেগেছে নানা প্রশ্ন। কারণ গত বিশ্বকাপে তামিমকে নিয়ে সাকিব নানা মন্তব্য করেছিলেন, এবার যেন সেটাই ফিরে পাচ্ছেন। কারণ তামিমকে নিয়ে সাকিব অনেক কিছু বলেছিলেন, তামিমের ফিটনেস নাই, কেন টি-20 ওয়ার্ল্ড বিশ্বকাপ খেলতে যাবে, এটা কি তার মামার বাড়ির আবদার? দর্শক বন্ধুরা, এবার যেন সব কিছু বুঝে পাচ্ছেন সাকিব আল হাসান এবং সেই সাথে রকিব আল হাসানের এই সকল কথাগুলো আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন।